2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র ইরান। টোল দিয়েই হরমুজ প্রণালী দিয়ে চলবে জাহাজ। তেহরানে উল্লাস, স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। পেট্রোল পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। যুদ্ধবিরতির খবরে সরবরাহ সংকট অবসানের আশাবাদ। জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগ সরকারকে দোষারোপ অর্থ উপদেষ্টার। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সন্ত্রাস বিরোধী জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি আর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল সংসদে পাশ। 24 ঘণ্টায় হামে 10 শিশুর মৃত্যু, কমছেই না প্রকোপ। হাম প্রতিরোধে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ঢাকা মেডিকেলে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবাদান বন্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে বসবে দুই দেশ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী আগামী 2 সপ্তাহের জন্য পুরোপুরি খুলে দিলেও আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায় করবে ইরান ও ওমান। যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইইউ ও বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের জয় দাবির পাশাপাশি মধ্যস্থতার জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছে ট্রাম্প। অন্যদিকে রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ইরানিরা। সানজিদ ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী খুলে দিতেই ইরানকে দেয়া সর্বশেষ আলটিমেটাম শেষ হওয়ার 1.5 ঘণ্টা আগেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্থায়ী সমঝোতা নিশ্চিত করতে আগামী 10 এপ্রিল ইরানের সাথে বৈঠকেরও ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। যুদ্ধবিরতির ঘোষণার পর দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সামাজিক যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি কূটনীতির মারপ্যাচে আবারও শুরু হবে হামলা পাল্টা হামলা? ইরানের সাথে যুদ্ধবিরতির পুরো কৃতিত্বই পাকিস্তানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধেই ইরানের ওপর বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্মতি সহ 10 দফার যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরান। বিভিন্ন দেশের জাহাজগুলো আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে, তবে তার জন্য টোল দিতে হবে। ওমানের সাথে মিলে এই টোল আদায় করবে ইরান। আগামী 10 এপ্রিল ইরানের প্রস্তাবগুলো নিয়েই পাকিস্তানে আলোচনা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা বা প্রস্তাবিত শর্ত নিয়ে আলোচনার আশ্বাস কোনোটাই পুরোপুরি বিশ্বাস করে না বলে সাফ জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানি সেনাদের হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধের পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। তবে বন্দুকের ট্রিগার থেকে এখনো হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও প্রতিরক্ষামূলক হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন আরাকচি। তারপরও থামেনি ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর। সামাজিক মাধ্যমের আরেকটি পোস্টে তিনি বলেন, সব সামরিক লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে। দাবি করেন, ইরান আর টানতে পারছিল না, দেশটি যুদ্ধবিরতি চেয়েছে। এদিকে যুদ্ধে জয়ের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও। এক বিবৃতিতে তারা বলছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার প্রস্তাব মানতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের মধ্যে। রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে তারা। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইরানিরা কখনো আপোষ করে না। সর্বোচ্চ নেতার কথাই আমাদের জন্য শেষ কথা। তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, আমরাও মেনে নিয়েছি। তার কথায় আমরা প্রাণ দিতেও প্রস্তুত। আমেরিকা যে কাগজের বাঘ তা পুরো বিশ্ব জেনে গেছে। সবাই বুঝতে পারছে তাদের কৃতিত্বগুলোর কোনো ভিত্তি নেই। সবাই শান্তি চাইলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করা যায় না। কথা দিয়ে কথা না রাখার অতীত তাদের আছে।
সাময়িক এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ করবে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে তা মানতে নারাজ ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণাকে সমর্থন দিলেও লেবানন এই যুদ্ধবিরতির বাইরেই থাকবে। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ। ইরানের 10 দফা প্রস্তাবের মধ্যেও লেবাননের ফ্রন্টলাইনের যুদ্ধ বন্ধের শর্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ। ইরানের মিত্র রাশিয়ার দাবি, যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। এটাকে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় আখ্যায়িত করে এক্ষেত্রে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববাজার। বৈশ্বিক জ্বালানি তেলের দাম কমেছে প্রায় 15%। দর উঠতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সংঘাতে অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সকল বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং করা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রতি সংশ্লিষ্ট সব পক্ষই সম্মান দেখাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছে ঢাকা। একটি জোরালো ও স্থায়ী সমাধানের বিষয়ে গঠনমূলকভাবে কাজ করার এবং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছে ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এতে বাংলাদেশেও সরবরাহ সংকট কাটতে শুরু করবে বলে আশা সংশ্লিষ্টদের। তবে এখনও সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছে পাম্প ও ফিলিং স্টেশনগুলো। আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের তেল সংগ্রহ করতে দেখা গেছে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপের পাশাপাশি প্রভাব খাটিয়ে লাইন ছাড়াও অতিরিক্ত তেল সংগ্রহের অভিযোগও পাওয়া গেছে। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় 16%। ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $94.59। তবে এখনও জ্বালানি তেলের জন্য হুতাশ কাটেনি মানুষের মধ্যে। বেশিরভাগ স্টেশন বন্ধ থাকলেও কিছু স্টেশনে সীমিত পরিসরে দেয়া হচ্ছে তেল। এসব স্টেশনে গেল 1 মাসের ধারাবাহিকতায় আজও দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। ভোগান্তির কথা তুলে ধরেন ভোক্তারা। তেলের যে এটা দুর্ভোগ, এটা আসলে কি আমাদের তৈরি না আসলে কি বাস্তবতা এরকম? আমি তো যতদূর জানি যে আমাদের অকটেনার পেট্রোলটা আমাদের বাংলাদেশে এটা রিফাইন করা। জীবনে যারা করা না লাগছে তা এখন করা লাগে। জীবনে সবচেয়ে বড় ভোগান্তি এটা। আমি যে একবার 3 ঘন্টা 10টা বাজে আসছি আর অলমোস্ট 12টা বাজে পাচ্ছি তেল। তো আমি কি চাবো যে আবার আমি লাইন দাঁড়াইতে? বাংলাদেশ তো সিন্ডিকেট, সব কিছুতেই সিন্ডিকেট। এখন তারপরেও তেলের দামটা যে এখনো বাড়েনি, এটা সরকার প্রশংসার দাবিদার রাখে। আমরা তো ঘুরতে আছি জায়গায় জায়গায় তেলের জন্য, কোনো জায়গায় তো তেল পাইতেছি না। এখন 500 টাকার তেল দিলে একদিন খাবার হয় না, 2 দিনও যায় না। স্টেশনে প্রভাব খাটিয়ে অতিরিক্ত তেল নেয়ার অভিযোগও করেন অনেকে। এই পর্যন্ত আসলাম, এখন বাজে 12টা 11। হ্যাঁ, এখন সংসদের গাড়ি আসছে বলে, তার কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা তো 5টা দিয়ে দাঁড়া আছি। সে বললো সিরিয়াল লাগে না। সেটা ওই ওনাকে বলেন, আমি তো কিছু করতে পারতেছি না, মানে ম্যানেজমেন্টের লোক আছে। এখন সংসদ সদস্য দেশের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেক্ষেত্রে আমরা এটাকে বিবেচনা করে ঢুকাই দিয়েছি, আমরা মানা করে দিতাম। ওনার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে ভিতরে আমার পাম্পে। পাম্পের লাইন কমানো এবং মজুতদারি নিয়ন্ত্রণে ফুয়েল পাস চালুর পরামর্শ ভোক্তা ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বিগত সরকারের সময়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে, মাস্টার প্ল্যান হয়েছে, কিন্তু আদতে তার বাস্তবায়ন হয়নি। জ্বালানি সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। অপরিশোধিত তেলের 63% দেশে আসে মধ্যপ্রাচ্য থেকে, আবার এলএনজির 64% আমদানি হয় কাতার থেকে। ফলে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের প্রভাবে বিশৃঙ্খলা দেখা দিয়েছে দেশের জ্বালানি তেলের সরবরাহে। রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞরা। We're doing hundreds of seminars on renewable energy. Why it's not happening in Bangladesh?
I don't think anybody has come up with a comprehensive answer to our renewable energy problem. It's just not happening. Of course, the government was, they had taxes, high taxes, a lot of things which really need to be removed, and they have to be zero. তথ্য অনুযায়ী বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জাপানের 254 দিনের জ্বালানি তেলের মজুদ আছে, দক্ষিণ কোরিয়ায় 208 দিন, চীনে 200 দিন, ভারতে 74 দিন, থাইল্যান্ডে 61 দিন এবং পাকিস্তানে 11 দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। কিন্তু বাংলাদেশে দিনের হিসেবে নয়, কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে তার হিসাব দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ডিজেলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে 1,66,000 টনের এর মতো আছে এবং আমরা আশা করছি যে 1,38,000 টন চলে আসবে। আমরা যদি অকটেনের কথা খেয়াল করি তাহলে 10,500 টন আছে, 71,000 টনের এর আসার পথে। আমরা যদি পেট্রোলের কথা খেয়াল করি তাহলে দেখব যে 16,000 টন আমাদের আছে এবং 36,000 টন আসার পথে। আসলে তো আমার প্রতিদিন লাগে কি 1100 থেকে 1200 টন। আমরা দেখি যদি আপনি যদি 7 দিনের এর হিসেব করেন, সেটা যদি 2 দিনে নিয়ে যায় তাহলে কি হবে সেটা আমরা লক্ষ্য করছি। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশকে ঋণের গহ্বরে রেখে গেছে বিগত সরকার। জ্বালানি সংকটের জন্য দায় চাপান আওয়ামী লীগ সরকারের উপর তিনি। আমরা উত্তরাধিকার সূত্রে কোনো জ্বালানি নিরাপত্তা পাইনি, বরং হচ্ছে যা ছিল তার চেয়ে কমেছে। আমাদের জনগণ 60,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জ্বালানি, বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে। তো এইখানে কোনো বেঞ্চমার্ক নেই এবং সেই মজুদ কোথায়? তার মতে জ্বালানি তেলের দাম সমন্বয় করার বিষয়ে সতর্ক রয়েছে সরকার। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। তার সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় বলে জানান সংসদ নেতা। সংসদের সকালের অধিবেশনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হয়েছে। এর আগে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, বিগত 2 সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রকোপ বেড়েছে। 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট জিয়াউল হক সবুজের। মাননীয় সদস্যবৃন্দ, আজ স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বুধবার শুরু হয় সংসদের প্রথম বেলার অধিবেশন। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদে লিখিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালী 1 আসনের এমপি AM মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বিএনপি সরকারের মূল দর্শন হল সব পরিবারের উন্নয়ন করা। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন করবে। এরপর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ বিল পাশের আহ্বান জানালে তা কণ্ঠভোটে পাশ হয়। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। বিলটি পাশ হওয়ায় দেশে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এর আগে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে হামের প্রকোপ নিয়ে সংসদে টিকার মজুদ জানতে চান স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে, বিশ্বজুড়ে হামের সংক্রমণ 79% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই। সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। We have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবির হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন না যে আমি সংসদে সভার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেনসিটিভ কি হলো
দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই। যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন, আই এম নট সেন্সিটিভ। এখন এখানে সেন্সিটিভ আর কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। সংসদের পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য আসনে বসা নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিগত 2 দিন ধরে ওনাকে আমি দেখছি যে ওনার আসন যেখানে ছিল সেখান থেকে উনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা। যদি না থাকে তাহলে মাননীয় স্পিকার এই সংসদের রুলস অফ প্রসিডিউর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি স্পিকার আমলে না নিলেও বিল পাশের সময় নিজ অবস্থানে ফিরে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জায়গায় ফেরত আসছি মাননীয় স্পিকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল এবং জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। অন্যদিকে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশের এমপিওভুক্ত স্কুল কলেজে শিক্ষকের শূন্য পদ রয়েছে 60,295টি। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড এতে পরিণত হয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দিতে জাতীয় সংসদে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন 2026 পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত বিলটি জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 এই মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 পাশ হলো। একই দিনে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল পাশ হয়েছে। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, শূন্য পদসমূহে দ্রুত পূরণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদী এবং নীতি নির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয় বলেও জানান তিনি। ক্রিকেট বোর্ড পুনর্গঠনের কড়া সমালোচনা করেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার সমালোচনার জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এবং আমি যখন এই জায়গায় কথা বলছি ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। যাই হোক, মানবাধিকার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, এটা বলতে হয়, জাতির কাছে কিন্তু ভুল রিপোর্ট যাচ্ছে মাননীয় স্পিকার। মানবাধিকার কমিশন মাননীয় স্পিকার, গুম কমিশন এবং আইসিটি অ্যাক্ট, তিনটার মধ্যে ওভারল্যাপিং আছে। আইনমন্ত্রী পরিষ্কার করে কয়েকদিন আগে বলেছেন, আমরা একটা স্বাধীন মানবাধিকার কমিশন করতে চাই যার সাথে মিল থাকবে গুম আইনের। সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান। সাক্ষাতে দেশের আকাশ সীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেন। দেশজুড়ে হামের প্রকোপ কমছেই না। শুধু রাজধানীর শিশু হাসপাতালেই হামে গত 19 দিনে মারা গেছে 6 শিশু। গুরুতরদের চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সবশেষ 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে মোট মৃত্যু দাঁড়ালো 138। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত জানিয়েছেন হাম প্রতিরোধে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। লাইফ সাপোর্টে দেওয়ার পরে আর একদিন ছিল আমার বাচ্চা পরে মারা গেছে। গতকালকে আমি আমার বাচ্চারে দাফন করাতে আবার চলে আসছি রাত্রে। আমার আরেকটা বাচ্চা এখানে, ওরও আইসিইউতে নিছে। ওর একটা ইঞ্জেকশন লাগবে, বলছে 60-70 হাজার টাকা লাগবে একটা ইঞ্জেকশন দিতে। 6 মাস বয়সী যমজ কন্যা শিশুদের নিয়ে এভাবে নিজের অসহায়ত্বের বর্ণনা করছিলেন গাজীপুরের গার্মেন্টস কর্মী জাকির। সুখের ঘরে এখন শুধুই বেদনা, বাবার কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হাসপাতালের পরিবেশ। তারা সবাই আমার বাচ্চা লাগে দোয়া করবেন। আমার একটা বাচ্চা মারা গেছে, আরেকটা বাচ্চা আমার আল্লাহ আমার ফিরায়। রুহির মতো আরেকটি শিশু শ্বাসকষ্ট নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তির পর বাবা মা জানতে পারেন সন্তান হামে আক্রান্ত। সন্তানের অসুস্থতায় উদ্বেগ বাড়ছে স্বজনদের। নিউমোনিয়া হয়েছে, এর জন্য নিয়ে এসে ভর্তি করছি। ওই দিন রাত্রেই আবার হাম উঠছে। আজকে 2 দিন ধরে হসপিটালে, আইসিইউতে প্রয়োজন হচ্ছে না ওর। এই জ্বর উঠতেছে, কমতেছে। হাম আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালুর পর গত 19 দিনে 224 রোগীর চিকিৎসা দিয়েছে রাজধানী শিশু হাসপাতাল। হাম আক্রান্তদের সংখ্যা বাড়ছেই বলে জানালেন হাসপাতালের পরিচালক। তবে শুধু সর্দি কাশি হলে হাম ভেবে হাসপাতালে ভিড় না করার পরামর্শ তার। রোগী যারা আসছেন তারা তো মূলত হলো শ্বাসকষ্ট নিয়ে আসে যারা, তারা আমাদের ভর্তি করি, বাকি রোগী তো ভর্তি করি না। এখানে আইসিইউ বেড নাই, কিন্তু তারপরও যে বাচ্চারা এই মুহূর্তে লাইফ সাপোর্ট লাগবে তখন তো আমরা আইসিইউতে ঢুকাবই। এরকম পর্যায়ে চলে গেলে সেই পর্যায়ে আসলে খুবটা যাচ্ছে না। আমরা আগেই তো যে অক্সিজেন দিচ্ছি, বাবল সিপ্যাপ দিচ্ছি। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলছেন হামের চিকিৎসায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি চলছে, এইটার পরপরই আমরা আর সপ্তাহখানেক পরেই 5টি সিটি কর্পোরেশনে, ঢাকার 2টি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, বরিশাল, এগুলোতে আমরা এই ক্যাম্পেইনটা চালাবো। টিকাদান কর্মসূচি হবে এবং ওটা হতেই তার 1 সপ্তাহ পরেই আমাদের নিয়মিত যে টিকাদান কর্মসূচি সেটাও আবার পুরো দেশব্যাপী শুরু হয়ে যাবে। হাম যেহেতু অত্যন্ত ইনফেকশাস একটা ডিজিজ, এই যাদের হচ্ছে তারা হাসপাতালে আসলে যেন একটা আইসোলেশন ওয়ার্ডে থাকতে পারে, আমরা সেই এলাকাগুলোতে সমস্ত হাসপাতালে ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করেছি। তো এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল আরও বাড়তিভাবে চিকিৎসার সঙ্গে দেওয়া হচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শহীদ ওসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরত চাওয়া হয়েছে। দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধি দলের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখতে চায় ভারত। বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মতবিনিময় হয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে চায় দিল্লি। বৈঠকে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন ইস্যু আলোচনায় স্থান পেয়েছে বলে জানা গেছে। আগামীকাল বৃহস্পতিবার দিল্লি থেকে একই ফ্লাইটে মরিশাস যাবেন ডক্টর খলিলুর রহমান ও এস জয়শঙ্কর।
3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ব্যারিস্টার কাজল বলেন, সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট সার্টিফিকেট দিতে পারে। বলেন, সংবিধানের ব্যাখ্যার জন্য সেই সার্টিফিকেট চেয়েছিলেন তিনি, তাই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি আপিল বিভাগে হওয়ায় সমীচীন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের পক্ষে সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তাদের অবস্থান হলো, যেহেতু সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত সেহেতু দ্রুতই আপিল দায়ের করা হবে। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। ওই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর 185 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। আমার মনে হয় এটা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়াটাই কাম্য এবং সমীচীন, এবং সেটি প্রকারান্তরে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে হাইকোর্ট বিভাগও মনে করেছেন। সরকার, রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান হচ্ছে, যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আইনের ব্যাখ্যা সম্পর্কিত, সুতরাং এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগ। বিকেল 5:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী বোটানি বিভাগের সানিম অমর 21 হলের আবাসিক ছাত্র। তাকে ঢাকা মেডিকেলের কয়েকজন চিকিৎসক মিলে মারধর করেন বলে অভিযোগ করা হয়। প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের দাবি, সানিমের উপর হামলার খবর পেয়ে অমর 21 হল থেকে একদল শিক্ষার্থী হাসপাতালে গেলে তারাও হামলার শিকার হন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দেখতে অবিকল স্টিলের কলম, তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি ভয়ঙ্কর এক অস্ত্র। সম্প্রতি যুবদলের এক সদস্যের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহার করা হয় কলম আকৃতির এই বিশেষ পিস্তল। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল 3 এপ্রিল বিকালের। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় কয়েকজন মোটরসাইকেল আরোহীকে। অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বাইকে থাকা গুরুতর আহত যুবদল নেতা রাসেল আহমেদকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ওই দিনই নয়াবাজারের একটি বাসায় ডেকে নিয়ে সাইমন ও তার সহযোগীরা তাকে গুলি করে বলে অভিযোগ রাসেলের। ঠেকায় গুলি করছে সাইমন। লায়ন্স ক্লাবের কবির ভাইয়ের একটা লোক ছিল, কালু নাম, কলমের মতো একটা নিপ ছিল, বাইর করে ঠেকায় গুলি করছে। এ ঘটনায় অভিযুক্ত সাইমন ও তার সহযোগী সোহেল ওরফে কাল্লুকে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে অস্ত্র উদ্ধারে নামে গোয়েন্দা পুলিশ। মেলে হুবহু কলমের মতো দেখতে পেনগান। একটি পেনের কয়েকটি টুকরো জোড়া লাগালেই তৈরি হয় পেনটি। সাধারণ অপরাধীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে এটি তার চেয়ে ভিন্ন বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এই ধরনের অস্ত্রের ব্যবহার অপরাধীরা যে করেছে এটা এর আগে সংক্রান্ত আমরা কোনো অভিযোগ বা মামলা পাইনি, যার কারণে এটার ফরেনসিক করাতে হবে। ফরেনসিক করে এটার মরণঘাতির ব্যাপারে যেটা জানতে চাইলেন, যেটার কার্যকারিতা কতটুকু এবং এটা কতটুকু ডিস্টেন্স থেকে করলে কিভাবে কি হয়, এটার যে বোর ব্যারেল বিভিন্ন যে এক্সপ্লেনেশন আছে প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা ফরেনসিক বিশেষজ্ঞ মতামতের জন্য আমরা প্রেরণ করব মর্মে তদন্তের এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পুলিশ জানায় এর আগে ঢাকায় এই ধরনের অস্ত্র ব্যবহারের কোনো রেকর্ড নেই। এটি কিভাবে দেশে এলো, কারা এর কারিগর বা পাচারকারী তা খুঁজে বের করতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। যে অস্ত্রটি সম্পূর্ণরূপে একটি স্বতন্ত্র অস্ত্র, মানে ইউনিক অস্ত্র, এই ধরনের অস্ত্র এর আগে অপরাধীরা অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে মর্মে আমাদের কাছে আগে এ ধরনের তথ্য ছিল না। এটি আমরা এবং এ ধরনের কোনো মামলা আমরা এর আগে পাইনি। তা যার কারণে এটার প্রতি আমাদের আগ্রহটা আরও বেশি ছিল। বেশি থাকার একটা পর্যায়ে আমরা তখন এই অস্ত্রের উৎস কোথা থেকে এবং কিভাবে অস্ত্র সংগ্রহ করেছে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপকভাবে এটার উপরে কাজ করছি।
জব্দ করা অস্ত্রটিতে কোনো কোম্পানির লোগো নেই, ফলে এর উৎস খুঁজে বের করা কঠিন বলে মনে করছে গোয়েন্দা পুলিশ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী আরেফিন শাওন, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। শাওন, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রাতিকা আপনাকে। আমি এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে আছি। এখানে কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এই জরুরি বিভাগের সামনে থেকে চলে গিয়েছেন এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এর পূর্বে কিন্তু প্রায় বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা মেডিকেল ইন্টার্ন ডক্টরদের কিন্তু একটা হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষই আসলে দুই পক্ষকে দোষী করছেন, অর্থাৎ এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তারা এখানে চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হয়েছেন এবং ডাক্তাররা তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা মেডিকেল ওই এরিয়ায় এই অঞ্চলে আসলে উত্তেজনা ছড়িয়ে যায় এবং তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এরা কিন্তু সতর্ক অবস্থানে ছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল একটা টিম ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে এই বিষয়টা নিয়ে একটা তদন্ত কমিটি করার বা এই ঘটনা তদন্ত করার একটা বিষয় চালু রেখেছেন। তো নাদিরা, ঢাকা মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী আরেফিন শাওন যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 21 এপ্রিল ও ভোট গ্রহণ হবে আগামী 12 মে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল, আপিল গ্রহণ করা হবে 26 এপ্রিল আর আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। ইসি সচিব জানান, এই নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন উপসচিব মনির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বন্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে 36টি আসন, জামাত নেতৃত্বাধীন জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন 1টি আসন। বগুড়া 6 আসনে উপনির্বাচন আর শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম। ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশাহ, জামাতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তায় থাকবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনও বৃহস্পতিবার। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মাহমুদুল হক রুবেল, জামাতের মাসুদুর রহমান মাসুদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান। 3 জন প্রার্থী হলেও মূল লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ভারতের উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল বি ক্যাট অ্যালায়েন্সে যোগ দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। এ সময় পরিবেশ ও বন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে ভারতের সড়ক পথ ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কার্বন ট্রেডিং নিয়ে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে চায় বাংলাদেশ।
পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সিডাপ মিলনায়তনে 2 দিন ব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা অনেক সময় মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেওয়া এবং এখন সময়ের দাবি। বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদী উন্নয়ন সমস্যার মতো নয়, এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী। এক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার উপর জোর দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেছেন, ধনী দরিদ্র, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে এই দেশ সবার। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা। অতীতের ভুলভ্রান্তি শুধরে এই অঞ্চলকে একটি নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে। বুধবার রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এর আগে জনসভায় কলেজের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষায় তিনি বদ্ধপরিকর। কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকারের উচ্চ মহলে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সেটা কারিকুলার সাইড থেকে হোক অথবা শিক্ষার্থীদের যে বাসস্থানের একটা সমস্যা রয়েছে, সেই বিষয়ে ইতিপূর্বেও আমি আমার একটা জনসভায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আপনাদের কথা দিচ্ছি যে সরকারের সর্বোচ্চ মহলে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যা যা প্রয়োজনীয় আমার পক্ষ থেকে আমি জোরালো সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ, এবং এটা আমরা করেও ছাড়বো ইনশাল্লাহ। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি থেকে বিএনপি সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। লিখিত বক্তব্যে সাইফুল হক অভিযোগ করেন, গত 9 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কেন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের বিনিয়োগ, শিল্প, কৃষি, জ্বালানি, প্রতিরক্ষা সহ বিস্তৃত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যায় হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত প্রশ্নযুক্ত এত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনোভাবেই তারা স্বাক্ষর করতে পারেন না। তাদের এখতিয়ারের বাইরে, তাদের এজেন্ডার বাইরে, তাদের ক্ষমতার বাইরে তারা। এই কারণে আমরা বলেছি তারা একটা অন্যায় চুক্তি করেছেন, অন্যায্য চুক্তি করেছেন। 8 মাসে অবৈধ প্রক্রিয়ায় 282 সাব রেজিস্ট্রার বদলি করে 100 কোটি টাকা দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরওয়ার হোসেন। বুধবার দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের বরাবর এই আবেদন করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টার দায়িত্ব পালনের সময় নিয়ম বহির্ভূতভাবে এই দুর্নীতি করেছেন বলে অভিযোগ তার। ব্যারিস্টার সরওয়ার হোসেন তার আবেদনে বলেন, একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয় যে অন্তর্বর্তী সরকারের আমলের 8 মাস আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে 100 কোটি টাকা। উপদেষ্টার পিএস মাসুমের মাধ্যমে এসব ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ তার। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলের সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি এমন অভিযোগও করেন আবেদনকারীর এই আইনজীবী। এছাড়াও বদলির নীতিমালা অনুযায়ী সাব রেজিস্ট্রার পদে বদলি পদায়নে নীতিমালার তোয়াক্কা করা হয়নি বলেও পত্রিকার তথ্যের কথা উল্লেখ করেন ব্যারিস্টার সরওয়ার।
চলতি অর্থ বছরে বাজেটে 5.5% জিডিপি প্রবৃদ্ধি ধরা হলেও সেখানে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে 3.9% অর্জনের। সংস্থাটি বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করা হয়। এতে জিডিপির পূর্বাভাসের পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কঠিন অবস্থায় ফেলেছে বাংলাদেশকে। সরকার জ্বালানি তেলের দাম না বাড়ালেও বাড়ছে মূল্যস্ফীতি। একই সঙ্গে বিশ্বব্যাংক সতর্ক করছে দ্রুত শক্ত সংস্কার উদ্যোগ না নিলে বাংলাদেশের অর্থনীতি আরও চাপে পড়বে। প্রতিবেদনে উঠে এসেছে কেবল রেমিটেন্স ছাড়া অর্থনীতিতে খুব বেশি স্বস্তি নেই। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ পেম বলেন, বাংলাদেশের অর্থনীতি চাহিদা মতো কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না, উল্টো চাকরি হারিয়েছে বিপুল সংখ্যক মানুষ। First is the slowing of the growth and the poverty rising for the third consecutive year. Persistent inflation that is eroding household income, low revenue mobilization and rising financial sector stress. All of these also contributing to a stalled investment and job creation. তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে বৈঠকে বসেছে। আলোচ্য সূচিতে রয়েছে বিসিবির আগামী নির্বাচন, প্রিমিয়ার ক্রিকেট লিগ ও নিউজিল্যান্ড সফর সহ নানা বিষয়। বিসিবিতে আছেন বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ, যাচ্ছি সরাসরি তার কাছে। মানিক, বিসিবির সর্বশেষ খবর আমাদের জানাবেন। নাদিরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির নতুন যে অ্যাডহক কমিটি 11 সদস্যের তামিম ইকবালের নেতৃত্বে সেই অ্যাডহক কমিটির আজকে আনুষ্ঠানিক সভা। তো এই আনুষ্ঠানিক সভায় বিসিবিতে যারা ফাহিম সিনহা, আতার আলী খান সহ কয়েকজন দেশের বাইরে আছেন তারা অনলাইনে যুক্ত হয়েছেন, আর বাকিরা সরাসরি উপস্থিত হয়েছেন। তো আজকের যে মিটিং সভা, এই সভার আসলে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে কমিটি বন্টন, অর্থাৎ কে কোন কমিটির দায়িত্ব পালন করবেন সেটাই মুখ্য বিষয়। এরই মধ্যে তামিম ইকবাল উনি বিশেষ করে বিসিবির ফাইন্যান্স কমিটির দায়িত্বে আছেন। তাছাড়া তার সাথে সহযোগী হিসেবে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন উনিও থাকবেন। তো এখানে দুটো পার্ট করা হয়েছে, একটা বিষয়। আর তাছাড়া সামনে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ আছে, সেখানে বাংলাদেশের খেলা, ওই অর্থাৎ ক্রিকেট অপারেশনস দায়িত্ব কে নেবেন। পরবর্তীতে আর আছে যে বাংলাদেশের ঢাকা লিগগুলো, ডিপিএলটা গত বোর্ডের অবৈধ বোর্ড দাবি করে ঢাকার বেশ কিছু ক্লাব ঢাকা ডিপিএল খেলতে আপত্তি জানিয়েছিল, সেই ক্লাবগুলোকে মাঠে ফেরানো এবং আবার প্রিমিয়ার লিগটা চালু করা, এটা একটা ইস্যু। এবং আরও একটা বড় বিষয় যে আগামী 6 জুলাইয়ের মধ্যে এই অ্যাডহক কমিটি, অর্থাৎ 3 মাসের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে। সো আগামী 6 জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে গেলে নির্বাচনের যে প্রস্তুতি প্রক্রিয়া এবং কি করতে হবে সেই ব্যাপারগুলো আলোচ্য থাকতেছে। আর যে অ্যাডহক কমিটিতে যারা আছেন তারা আসলে নির্বাচন করতে পারবেন কিনা, যদিও তামিম ইকবাল জানিয়েছেন উনি নির্বাচন করবেন, কিন্তু এখানেও কিছু অ্যাডহক কমিটির গঠনতন্ত্র কী বলে, এই ব্যাপারগুলো অনেক আলোচনার বিষয় আছে। তো এগুলো বিষয়ে বিসিবিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো বা আমরা মানে যখন তাদেরকে ব্রিফ করা হবে যে এই মিটিং থেকে কি তারা আজকে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয়টা আমরা জানতে পেরেছি, আসলে কমিটি বন্টন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ যেই সময়টুকু তাদের মধ্যে আছে সেই সময়। এবং নিউজিল্যান্ড সিরিজ যে আগামী 13 তারিখে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলার জন্য, তো সেগুলো বিষয় আসলে খুব একটা সময় নেই, এর মধ্যে আবার ডিপিএলটাও শুরু করতে হবে। তো এই মুহূর্তে আসলে আমি এইটুকু যত জানতে পেরেছি। নাদিরা। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশেষ প্রতিনিধি জানাচ্ছিলেন বিসিবি ক্রিকেট বোর্ডের বৈঠক সম্পর্কে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র, ইরান। টোল দিয়ে হরমুজ প্রণালী দিয়ে চলবে জাহাজ। তেহরানে উল্লাস, স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। পেট্রোল পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। যুদ্ধবিরতির খবরে সরবরাহ সংকট অবসানের আশাবাদ। জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগ সরকারকে দোষারোপ অর্থ উপদেষ্টার। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সন্ত্রাস বিরোধী, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় মুক্তি আর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল সংসদে পাস। 24 ঘন্টায় হামে 10 শিশুর মৃত্যু, কমছেই না প্রকোপ। হাম প্রতিরোধে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ঢাকা মেডিকেলে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবাদান বন্ধ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।